এক কানাডা প্রবাসী বাংলাদেশি ২৮ বছর বয়সে এসে বিয়ে করবেন বলে দেশে আসলেন। বাবা মা হলুস্থুল হয়ে মেয়ে খুঁজছে। মেয়ে হতে হবে বাঙালি, লম্বায় ৫ ফুট ৩ ইঞ্চি থেকে ৫ ইঞ্চি, এর কমও না বেশিও না, রং ফর্সা কিংবা উজ্জ্বল শ্যামলা, উচ্চ বংশ, পড়ালেখা অনার্স পাস, ১৬ আনা চাই পরিবারের। ৩ মাসের বাংলাদেশ ভ্রমণ, ১ মাসের মাথায় মেয়ে ঠিকঠাক। ১৬ আনা পেয়েছিল কিনা জানি না, তবে ছেলের জ্বলজ্বল করা চোখ দেখে মনে হলো যা চেয়েছে তার চেয়ে বেশি গুণবতী মেয়ে পেয়েছে। আমি আগ্রহ নিয়ে দাওয়াত পাওয়ার অপেক্ষায় করছিলাম। দাওয়াতের উদ্দেশ্য মুরগির রোস্ট চিবানোর জন্য না, ১৬ আনা পারফেক্ট মেয়েটাকে দেখার জন্য। কথা অনেক এগিয়েছে শুনেছিলাম, তবু কেন জানি ছেলেটা পরিবার নিয়ে কানাডায় ফিরে গেল। আর মেয়েটাকে দেখা হলো না। নিশ্চয়ই কানাডায় বড় হওয়া ছেলেটাকে মেম সাহেব নিয়ে জীবন কাটানোর চিন্তা করছে। ৩ মাস পর ছেলের বাবা ফিরে এলো। গ্রামের বাড়ি, জায়গা জমি যা ছিল, ভরাক্রান্ত মন নিয়ে তার সব কিছুই বিক্রি করলেন অল্প বয়সে। সব সম্পদ ক্যাশ করে যেদিন ফিরে যাবেন সেদিন এয়ারপোর্টে দেখা। মানুষটা বুড়ো হয়ে গেছে কম সময়ে। এই বয়সে দরকার ছিল দেশে এসে ছোটোবেলার বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দেওয়া, ডায়াবেটিক নিয়ে বউয়ের ভয়ে লুকিয়ে সন্দেশ খাওয়া, প্রতি ওয়াক্ত নামাজ শেষে দেশ কীভাবে ধ্বংস হচ্ছে এসব নিয়ে আলোচনা করা। এসব না করে যাচ্ছে কানাডায় কানটুপি পরে পার্কের টুলে বসে থাকতে। ভবিষ্যৎ প্ল্যানিংটাই ভুল। বিমানের জন্য অপেক্ষা করছেন দেখে জিজ্ঞেস করলাম, সব সম্পদ বিক্রি করে চলে যাচ্ছেন? দেশে ফিরবেন না আর? ছেলের বিয়ে হলো? উত্তর পাইনি। অন্য মনস্ক হয়ে কী যেন ভাবছেন। আর বিমানের ঘোষণা চলছে এয়ারপোর্টে। আমি উঠে দাঁড়ালাম। সালাম দিয়ে আসার সময় মানুষটা আমার হাত ধরে রাখলো। আমার ছেলে মারা যাচ্ছে বাবা। দেশে আসার পর বিয়ে ঠিকঠাক। হুট করে ছেলের পেটের যন্ত্রণার কারণে ডাক্তার দেখালাম। ছেলের যন্ত্রণায় কুকু আওয়াজ করত। ২ দিনের মাথায় জানা গেল ছেলের ক্যান্সার, বাঁচবে সর্বোচ্চ ১ বছর। কানাডায় নিয়ে গেলাম, উন্নত চিকিৎসা করব, সেই সুযোগ নেই। কঠিন রোগ শরীরে লুকিয়েছিল। এর চেয়ে দামি ঔষধ, এখন দামি ঔষধ, দামি হাসপাতাল দিয়ে যতদিন বেঁচে থাকে সব বিক্রি করে নিয়ে যাচ্ছি। আমার ছেলের জন্য দোয়া করো বাবা, অলৌকিক কিছু যেন হয়। মানুষটার বিমান ছেড়ে দিবে। লম্বা পা ফেলে চলে যাচ্ছেন। চোখে পানি নেই, হয়তো সব পানি শুকিয়ে গেছে। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম, কিছুই বলার ছিল না। ছেলেটা ১ মাসের মধ্যে মারা গেল। অলৌকিক কিছু বাঁচাতে আসেনি। আমি যেদিন তার মৃত্যুর খবর শুনেছি সে রাতে অফিস থেকে ফিরে তার ফেসবুকে দেখলাম মৃত্যুর ২ দিন আগে তার শেষ স্ট্যাটাস ছিল ২ লাইনের একটা ১০০ কোটি টাকার দামি বাক্য, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে সৃষ্টিকর্তার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। সেই রাত আমার জীবনের সবচেয়ে ভারী রাতগুলোর একটি ছিল। ফেসবুকের স্ক্রিনে সেই ২ লাইনের স্ট্যাটাস বারবার পড়ছিলাম, কিন্তু প্রতিবারই মনে হচ্ছিল নতুন করে পড়ছি, যেন শব্দগুলো কেবল লেখা নয়, একটা মৃত্যুপথযাত্রী মানুষের শেষ উপলব্ধির ভেতরে জমে থাকা হাজারো আফসোস, হাজারো অপূর্ণতা আর এক ধরনের নিঃশব্দ চিৎকার। আমি স্ক্রল করতে থাকলাম। তার আগের পোস্টগুলোতে হাসি, ভ্রমণ, কানাডার বরফ, বন্ধুবান্ধবের সাথে ছবি, সব কিছু ছিল। কিন্তু হঠাৎ করে শেষ কয়েকটা পোস্টে পরিবর্তন স্পষ্ট। কথাগুলো ছোট হয়ে গেছে, কিন্তু গভীরতা বেড়ে গেছে অস্বাভাবিকভাবে। এক জায়গায় লিখেছিল, জীবনে আমরা যা চাই তা পাই না, আর যা পাই তা বুঝতে পারি না। আমি থমকে গেলাম। এই মানুষটাই কি সেই ছেলে যে ১৬ আনা পারফেক্ট মেয়ে খুঁজেছিল, যে নিজের জীবনকে এত নিখুঁতভাবে সাজাতে চেয়েছিল? হঠাৎ মনে হলো আমরা সবাই একটা ভুল করি। আমরা জীবনকে পরিকল্পনা করতে করতে জীবনের আসল অংশটুকু মিস করে ফেলি। আমি ফোনটা বন্ধ করে দিলাম। ঘরের ভেতরে একটা অদ্ভুত নীরবতা, বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু মনে হচ্ছিল যেন সব কিছু থেমে গেছে। ঘুম আসেনি সেই রাতে। শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে। আমরা কত সহজে এই কথাকে অবহেলা করি। সকালে ঘুম থেকে উঠে শরীরটা ভালো আছে, এটাই যে সবচেয়ে বড় নিয়ামত, সেটা আমরা বুঝি না। আমরা অভিযোগ করি টাকা নেই, গাড়ি নেই, বড় বাড়ি নেই, ভালো চাকরি নেই, কিন্তু যে জিনিসটা থাকলে সব কিছু পাওয়ার সুযোগ থাকে, সেই সুস্থ শরীরটা যে আছে, সেটা আমরা কখনো মূল্য দেই না। আমি পরদিন সকালে অফিসে গেলাম, কিন্তু মন বসছিল না। কাজের ফাইল সামনে খুলে রেখেছি, কিন্তু চোখে বারবার সেই ছেলেটার মুখ ভেসে উঠছে। তার সেই জ্বলজ্বল করা চোখ, যখন সে মেয়েটাকে পছন্দ করছিল,
তখন সে জানতো না তার জীবনের সময় এত কম। সে জানতো না যে ভবিষ্যতের জন্য সে এত পরিকল্পনা করেছে, সেই ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছে না। দুপুরে অফিসের ক্যান্টিনে বসে চা খাচ্ছিলাম। পাশের টেবিলে কয়েকজন সহকর্মী হাসাহাসি করছে। কেউ নতুন ফোন কিনেছে, কেউ নতুন বাইক নিয়ে কথা ভাবছে। হঠাৎ মনে হলো, আমরাও তো ঠিক এমনই। আমরা তো জিনিস নিয়ে ব্যস্ত থাকি যেগুলোর কোনো মূল্য নেই। যদি জীবনটাই না থাকে, সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আমি এই গল্পটা ভুলে যাব না। এই গল্পটা আমাকে মনে করিয়ে দেবে আসলে গুরুত্বপূর্ণ কী। সন্ধ্যায় বাসায় ফিরে আমি আবার তার ফেসবুক খুললাম। তার বন্ধুদের কমেন্ট পড়তে লাগলাম। কেউ লিখেছে, তুই অনেক ভালো ছিলি। কেউ লিখেছে, এভাবে চলে যাবি ভাবিনি। কিন্তু একটা কমেন্টে আমার চোখ আটকে গেল। সেখানে একজন লিখেছে, তুই শেষের দিকে বারবার বলতিস, আমার যদি আরেকটু সময় থাকতো। এই লাইনটা পড়ে আমার বুকটা কেঁপে উঠল। আমরা সবাই ভাবি সময় আছে, আজ না হলে কাল করব, কাল না হলে পরশু। কিন্তু সত্যটা হলো, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমি জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। বাইরে অন্ধকার, দূরে একটা লাইট জ্বলছে। হঠাৎ মনে হলো, জীবনটা আসলে খুব ছোট, এত ছোট যে আমরা বুঝতেই পারি না কখন শেষ হয়ে যায়। আমি সেই মেয়েটার কথাও ভাবলাম, যে মেয়েটাকে সে পছন্দ করছিল, যার সাথে হয়তো তার বিয়ে হতে পারত। সেই মেয়েটা এখন কোথায়? সে কি জানে যে ছেলেটা তাকে পছন্দ করছিল সে আর নেই? হয়তো জানে, হয়তো জানে না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, জীবন কারো জন্য থেমে থাকে না। আমি ধীরে ধীরে একটা জিনিস বুঝতে পারছিলাম, এই গল্পটা শুধু মানুষের মৃত্যু নয়, এটা একটা শিক্ষা, একটা কঠিন বাস্তব শিক্ষা। আমরা জানিয়ে অহংকার করি, সৌন্দর্য, টাকা, স্ট্যাটাস, এসব কিছুই শেষ পর্যন্ত কোনো কাজে আসে না। যদি শরীরটাই ঠিক না থাকে, যদি জীবনটাই না থাকে, তাহলে কিছুই থাকে না। আমি নিজের জীবনের দিকে তাকালাম। আমি কি করছি? আমি কি নিয়ে এত ব্যস্ত? আমি কি সত্যিই গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মূল্য দিচ্ছি? সেই রাতে আমি নিজের জন্য কিছু প্রশ্ন লিখে রাখলাম। আমি কি সুস্থ? হ্যাঁ। তাহলে আমি কি কৃতজ্ঞ? না। কেন না? কারণ আমি কখনো ভাবিনি যে এটা এত বড় বিষয়। আমি কি আমার পরিবারকে সময় দিচ্ছি? খুব কম। আমি কি নিজের জীবনটা উপভোগ করছি? না। আমি শুধু ভবিষ্যতের জন্য দৌড়াচ্ছি। কিন্তু যদি এই ভবিষ্যৎটাই না আসে? এই প্রশ্নটা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। আমি বুঝলাম, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো, আমরা বর্তমানকে ত্যাগ করে ভবিষ্যতের পিছনে ছুটি। অথচ ভবিষ্যৎ অনিশ্চিত। সেই ছেলেটাও ভবিষ্যতের জন্য প্ল্যান করছিল, কিন্তু তার ভবিষ্যৎ 1 মাসেই শেষ হয়ে গেল। আমি সেদিন একটা সিদ্ধান্ত নিলাম, আমি আমার জীবনের অগ্রাধিকারগুলো বদলাবো। আমি অভিযোগ কম করব, কৃতজ্ঞতা বেশি প্রকাশ করব। আমি ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে নেব, কারণ জীবন বড় নয়, ছোট ছোট মুহূর্তের সমষ্টি। আর সেই মুহূর্তগুলোই আসল। সেই রাতের পর থেকে আমি প্রতিদিন সকালে একটা কাজ করি। ঘুম থেকে উঠে নিজেকে বলি, আমি বেঁচে আছি, আমি সুস্থ আছি, এটাই যথেষ্ট। এবং বিশ্বাস করুন, এই একটাই চিন্তাই মানুষের জীবন বদলে দিতে পারে। সেই ঘটনার পর কয়েকদিন আমি যেন অন্য মানুষ হয়ে গিয়েছিলাম। বাইরে থেকে সব স্বাভাবিক, অফিস, কাজ, কথা বলা, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়ে গেছে। আমি আগের মতো হালকা কথায় হাসতে পারতাম না, ছোটোখাটো বিষয় নিয়ে উত্তেজিত হতাম না। মনে হতো জীবনটা এত সহজ নয়, এত হালকাও নয়। একদিন বিকেলে হঠাৎ সেই মেয়েটার কথা আবার মনে পড়ল, যার সাথে ছেলেটার বিয়ে প্রায় ঠিকঠাকই হয়ে গিয়েছিল। কেমন আছে সে? কি করছে এখন? কৌতূহলটা এবার আমাকে থামাতে পারল না। খোঁজ নিতে শুরু করলাম। 2-1 জন পরিচিতের মাধ্যমে অবশেষে খবর পেলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে, প্রায় 6 মাস আগে। কিন্তু খবরটা এখানেই শেষ নয়। আরও যা জানলাম সেটা শুনে আমি চুপ হয়ে গেলাম। তার সংসার ভালো যাচ্ছে না, প্রায় প্রতিদিনই ঝগড়া, অশান্তি, ভুল বোঝাবুঝি। আমি ভেবেছিলাম যে মেয়েটা এত 16 আনা পারফেক্ট ছিল, তার জীবনে এত সমস্যা কেন হবে? তখনই ধীরে ধীরে বাস্তবতার আরেকটা দরজা আমার সামনে খুলে গেল। আমরা বাইরে থেকে যাকে পারফেক্ট ভাবি, ভিতরে তার বাস্তবতা একদম আলাদা হতে পারে। কিছুদিন পর এক আত্মীয়র মাধ্যমে সেই মেয়েটার স্বামীর সাথে দেখা করার সুযোগ হলো। সাধারণ একজন মানুষ, চেহারায় ক্লান্তি স্পষ্ট। কথা বলতে বলতে একসময় সে নিজের কষ্টগুলো বলতে শুরু করলো। আমি মন দিয়ে শুনছিলাম। তার কথার মাঝে আমি এমন কিছু সত্য খুঁজে পেলাম যেগুলো আমাদের সমাজে খুব কম মানুষ খোলাখুলি বলে। সে বলল, ভাই, একটা সংসার টিকিয়ে রাখতে শুধু সৌন্দর্য বা ডিগ্রি লাগে না, লাগে আচরণ, বোঝাপড়া আর সম্মান। আমি চুপ করেছিলাম। সে বলতে থাকলো,
তার কথাগুলোর ভেতরে আমি স্পষ্টভাবে দেখতে পেলাম কোন কোন কারণে একটা সংসার ভেঙে যেতে পারে, কোন কোন কাজে একজন স্বামীকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে বাধ্য হয় ডিভোর্সের কথা ভাবতে। প্রথমত সে বলল অতিরিক্ত অহংকার। তার স্ত্রী সবসময় মনে করত সে বেশি সুন্দর, বেশি শিক্ষিত, তাই সে কখনো ভুল হতে পারে না। এই অহংকার ধীরে ধীরে সম্পর্কের ভিতর দেয়াল তৈরি করে দেয়। দ্বিতীয়ত সম্মানের অভাব। সে বলল বাহিরে সবাই আমাকে সম্মান দেয়, কিন্তু ঘরে আমি যেন কেউ না। একজন পুরুষের জন্য এটা ভীষণ কষ্টের। তৃতীয়ত তুলনা করা। তার স্ত্রী প্রায় অন্যদের সাথে তুলনা করত, কে কি দিল, কার স্বামী কী করলো। এই তুলনা একটা মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। চতুর্থত পরিবারের প্রতি অসম্মান। স্বামীর বাবা মাকে ছোট করে দেখা, তাদের অবমূল্যায়ন করা, এটা একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। আর পঞ্চমত অকারণ ঝগড়া ও নেতিবাচক মনোভাব। ছোট ছোট বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া, নেতিবাচক কথা, এগুলো ধীরে ধীরে সম্পর্কটাকে বিষাক্ত করে তোলে। আমি তার কথা শুনছিলাম আর মনে হচ্ছিল এই কথাগুলো শুধু তার না, হাজারো মানুষের গল্প। আমরা অনেক সময় ভাবি একটা ভালো বিয়ে মানে সুন্দর জীবন, কিন্তু সত্যটা হলো ভালো বিয়ে মানে প্রতিদিনের চেষ্টা, প্রতিদিনের সম্মান, প্রতিদিনের বোঝাপড়া। সেই 16 আনা পারফেক্ট মেয়েটার গল্পটা এখানে এসে অন্যদিকে মোড় নিল। সে পারফেক্ট ছিল বাইরের দিক থেকে, কিন্তু ভিতরের কিছু অভ্যাস তার সংসারকে নষ্ট করে দিচ্ছিল। আমি বাড়ি ফিরে অনেকক্ষণ চুপ করে বসে থাকলাম। একদিকে সেই ছেলেটা যে জীবনের জন্য লড়াই করেছিল, আরেকদিকে এই সংসার যেখানে জীবন আছে, সময় আছে, কিন্তু শান্তি নেই। তখন একটা বিষয় পরিষ্কার হয়ে গেল, শুধু বেঁচে থাকাই যথেষ্ট নয়, কিভাবে বাঁচছি সেটাও গুরুত্বপূর্ণ। সেই রাতেই আমি একটা লাইন লিখে রাখলাম, জীবন ছোট, কিন্তু ভুলগুলো বড় হলে সেই ছোট জীবনটাই অসহনীয় হয়ে যায়। আমরা যদি আমাদের আচরণ ঠিক না করি, তাহলে আমাদের আশেপাশের মানুষগুলো ধীরে ধীরে দূরে সরে যাবে, আর একসময় আমরা বুঝতেই পারবো না কখন সব কিছু হাতছাড়া হয়ে গেছে। সময়ের সাথে সাথে গল্পটা আমার কাছে শুধু একটা ঘটনা নয়, একটা আয়না হয়ে দাঁড়ালো, যেখানে আমি নিজের জীবন, নিজের আচরণ, নিজের চিন্তাভাবনা সব কিছু দেখতে শুরু করলাম। সেই ছেলেটার সেই স্ট্যাটাস আর মেয়েটার ভাঙতে বসা সংসার, এই দুইটা জিনিস আমাকে একটা গভীর সত্য শিখিয়ে দিল। আমরা সাধারণত জীবনে দুইটা বড় ভুল করি। প্রথম ভুল, আমরা ভাবি সময় অনেক আছে। দ্বিতীয় ভুল, আমরা ভাবি সম্পর্কগুলো নিজেরাই ঠিক থাকবে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। সময় সীমিত, আর সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে হলে প্রতিদিন কাজ করতে হয়। কিছুদিন পর আবার সেই মেয়েটার খবর পেলাম। এবার খবরটা আরও খারাপ। তাদের মধ্যে দূরত্ব এতটাই বেড়ে গেছে যে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছে। আমি শুনে অবাক হইনি, কারণ আমি আগেই বুঝতে পেরেছিলাম যেই সম্পর্কের ভিতরে সম্মান নেই, সেখানে ভালোবাসা টিকতে পারে না। আমি তখন নিজের কাছে একটা প্রশ্ন করলাম, এই পুরো গল্পটা আমাকে কি শেখালো? উত্তরটা খুব পরিষ্কার ছিল। প্রথমত, জীবন অনিশ্চিত, তাই অভিযোগ না করে কৃতজ্ঞ হতে শিখতে হবে। দ্বিতীয়ত, সম্পর্ক খুব নাজুক, তাই অহংকার ছেড়ে সম্মান দিতে হবে। তৃতীয়ত, আমরা যেই সব জিনিস নিয়ে অহংকার করি, সৌন্দর্য, টাকা, স্ট্যাটাস, এসব কিছুই স্থায়ী নয়, কিন্তু আচরণ, ব্যবহার, সম্মান, এগুলোই একজন মানুষকে আসল মূল্য দেয়। আমি ধীরে ধীরে নিজের জীবনে পরিবর্তন আনতে শুরু করলাম। পরিবারের সাথে সময় বাড়ালাম, ছোটখাটো বিষয় নিয়ে অভিযোগ করা বন্ধ করলাম, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষকে সম্মান দিতে শিখলাম। কারণ আমি বুঝে গেছি, একটা সুস্থ শরীর আর শান্ত একটা সম্পর্ক, এই দুইটাই জীবনের সবচেয়ে বড় সম্পদ। সেই ছেলেটা যদি আজ বেঁচে থাকতো, হয়তো সে এই কথাগুলোই বলতো। আর সেই মেয়েটা যদি সময় মতো নিজের ভুলগুলো বুঝতে পারত, হয়তো তার সংসারটা টিকে যেত। কিন্তু জীবন কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না সব সময়, তাই আমাদেরই শিখতে হবে অন্যের গল্প থেকে। আমি আজও মাঝে মাঝে রাতে তার ফেসবুক প্রোফাইলটা দেখি। সেই 2 লাইনের স্ট্যাটাসটা এখনও আছে, যদি তোমার একটা সুস্থ শরীর থাকে, তবে সৃষ্টিকর্তার কাছে আর কোনো বিষয়ে অভিযোগ করো না। এখন এই লাইনটা আমার কাছে শুধু একটা বাক্য না, এটা একটা বাস্তবতা, একটা সতর্কবার্তা। আমরা যারা এখনও বেঁচে আছি, সুস্থ আছি, আমাদের জন্য এটা একটা সুযোগ, নিজেকে বদলানোর সুযোগ, সম্পর্কগুলো ঠিক করার সুযোগ, জীবনের আসল মূল্য বোঝার সুযোগ। কারণ শেষ পর্যন্ত জীবনটা খুব ছোট, আর এই ছোট জীবনে যদি আমরা ভুল জিনিস নিয়ে ব্যস্ত থাকি, তাহলে হয়তো একদিন আমাদেরও আফসোস হবে, আমার যদি আরেকটা সময় থাকতো। গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার অনুভূতি প্রকাশ করুন।
এমন বাস্তবতা থেকে নেওয়া গল্পগুলো আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্টই হতে পারে অন্য কারো জীবনের জন্য শিক্ষা। আর যদি মনে করেন এই গল্পটি অন্যদেরও জানা উচিত, তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সাথে। এমন আরও বাস্তব ও হৃদয়স্পর্শী গল্প পেতে আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।